আয়ুষীকে বাঁচিয়ে তটিনীকে নির্দোষ প্রমাণ করতে বিজিতকে তুলতে এলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম বলরামকে ফোন করেছে আর বলছে, বলরাম আমার একটা কথা রাখবি ভাই। তখনই বলরাম বলে, কি কথা বল। যদি কোনো সেরকম কথা হয় কেন রাখবো না, আমি তো তোর বন্ধু, তোর জন্য আমি সবকিছু করতে পারি। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আজকে আমরা একটা শিকারে বেরোবো, সেখানে শিকারী হব তুই আর আমি, আর আর ওখানে শিকার থাকবে বিজিত লাহিড়ী। এ কথা শুনে দেখা যাবে বলরাম অবাক হয়ে যায়। বলরাম বলতে থাকে, কি বলছিস এসব, তুই কি ভেবেচিন্তে কথা বলছিস? তখনই এ কথা শুনে পরশুরাম বলে, হ্যাঁ আমি একদম ভেবেচিন্তে কথা বলছি, কেন তুই যাবি না আমার সঙ্গে? তখন এ কথা শুনে দেখা যাবে বলরাম বলে, অবশ্যই যাব, অবশ্যই যাব, কেন যাব না বল, যেতে তো হবেই। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম বলে, আমি আমি তোর জন্য অপেক্ষা করছি, তুই চলে আয়। এদিকে দেখা যাবে সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে আর বলছে, আমি বুঝতে পারছি না প্রতিনিয়ত এই খুনগুলো যে হচ্ছে এগুলো কে করছে, আর এই যে বাবিনকে যে অ্যাটাক করা হলো সেটাও ওই সেই সেই সঙ্গের দলের মহাদেবী ছিল, আর যাদেরকে খুন করা হয়েছে তাদেরকেও কিন্তু সেম একই মানুষই খুন করেছে। তবে তবে এই লোকটা কে যে এভাবে সঙ্গ নিয়ে এসে সঙ্গের দলের সঙ্গে এসে মেরে থুয়ে যাচ্ছে? এ কথা শুনে দেখা যাবে তখনই অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলে, আমিও তো বুঝতে পারছি না যে আসল রহস্যটা কি, কিন্তু কিন্তু কেমন যেন আমার খটকা লাগছে। আচ্ছা, পরশুরামকে কি ঠিকঠাক ভাবে মেরেছিলে, নাকি নাকি পরশুরাম কোনোভাবে বেঁচে গেছে, ও কোনোভাবে জীবিত আছে? এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়। সৌরভ বলতে থাকে, এটা কোনোভাবেই সম্ভব হওয়া সম্ভব না, কারণ কারণ ওকে তিনটে গুলিবিদ্ধ করা হয়েছিল, ওকে তিনটে গুলি করা হয়েছিল, এরপরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপরে তার পক্ষে বাঁচাটা কোনোভাবেই পসিবল নয়। আমার মনে হয় কোনো একটা গরমিল আছে, কেউ একজন খেলছে আড়াল থেকে, কেউ একজন খেলছে। সেটা যদি তটিনী হয়ে থাকে তবে তটিনীকে এমন শিক্ষা দেব, কখনো কখনো আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা ভাবতেই পারবে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, একদম ঠিক বলেছ। আমারও সেটা বিশ্বাস হচ্ছে না যে পরশুরাম বেঁচে থাকতে পারে, কারণ পরশুরাম কোনোভাবে বাঁচতে পারে না। পরশুরাম যদি বেঁচেই থাকতো তবে তো এতদিন ফিরে আসতো, তাই না? তটিনীকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এরপরে তো পরশুরামের ফিরে আসার কথা, কিন্তু কই, ও তো ফিরলো না। এরপরে দেখা যাবে তখনই জিৎ মুখার্জি এসে বলতে থাকে, আমার ছেলেটাকে এভাবে মারলো, ও এভাবে এভাবে পড়ে আছে, ওকে যদি মেরে ফেলতো। এতে আপনার কোনো হেলদোল নেই মিস্টার চ্যাটার্জি, আপনি তো কিচ্ছু করছেন না, আপনার তো কোনো চিন্তা নেই। এটা যদি আমার ছেলে না হয়ে আপনার ছেলে হতো, আপনার কাবিরকে যদি এভাবে মারতো, তবে কি আপনি মেনে নিতে পারতেন, সহ্য করতে পারতেন এই ব্যাপারটা? কিন্তু আমার ছেলের বেলায় আপনি তো কোনো নাক কান কিছুই নড়াচ্ছেন না। আমার ছেলেটার এই অবস্থা কি করে হলো, আমার ছেলেটাকে কে মারলো, কিভাবে মারলো, আপনি তো কোনো কিছুই বোঝার চেষ্টা করছেন না। কিন্তু কেন, আমি তো বুঝতেই পারছি না। এরপরে দেখা যাবে তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি আমি অবশ্যই চেষ্টা করছি মিস্টার মুখার্জি। আপনি আপনি বুঝতে পারছেন না আমার ক্রাইসিসটা। আমি আমি চারপাশ থেকে লোক লাগিয়েছি, চারপাশ থেকে চেষ্টা করছি যে বাবিনকে কে মারতে চাইলো। বাবিনকে নয়, শুধু আমাদের উপরে যে অ্যাটাক হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ কারণ লোকটা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তবে তবে কে সে এই কাজটা করছে সেটাও তো আমাদের জানা দরকার, সেটা তো আমাদের বুঝতে হবে যে কে আড়াল থেকে এভাবে প্রতিনিয়ত আমাদের দলের একজন না একজন করে শেষ করছে। তার আসল উদ্দেশ্যটা কি, সে কি চায়, সবকিছু জানতে হবে। এরপরে দেখা যাবে তখনই এদিকে বলরাম পরশুরামকে বলতে থাকে, পরশুরাম আমি এসে পড়েছি। এরপরেই পরশুরাম বলে, এসেছিস, এবার এবার আমাদের মিশনে বেরোতে হবে, এভাবে গেলে সবাই চিনে ফেলবে, তাই আমাদের আবার আবার ছদ্মবেশ নিতে হবে। তুই ছদ্মবেশ ধরবি? তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, অবশ্যই, তুই যদি ছদ্মবেশে যেতে পারিস তবে আমি কেন পারবো না, আমিও যাব, অবশ্যই যাব। এরপরে দেখা যাবে দুজনেই ছদ্মবেশ ধরে নেয় আর বলতে থাকে, এবার এবার আমরা অবশ্যই ওই বিজিতকে ধরবই। বিজিতকে ধরে আয়ুষী যদি সত্যি ওর সঙ্গে না জুড়ে থাকে তবে ওকে উদ্ধার করে তটিনীকে নির্দোষ প্রমাণ আমাকে যে করে হোক করতে হবে। আমার বিশ্বাস তটিনী তটিনী এরকম জঘন্য কাজ কিছুতেই করতে পারে না।
তটিনীর দ্বারা এই কাজটা করা একদম ঠিক, একদম সহজ নয়। ও ও এই কাজটা কিছুতেই করতে পারবে না, কারণ আমার বিশ্বাস ও আমাকে প্রচন্ড ভালোবাসে, ও আমাকে নিজে থেকে বেশি ভালোবাসে। সেখানে যদি আমি মরে যাই, ও ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ও বিশ্বাস করে আছে যে আমি কোথাও না কোথাও আছি, অবশ্যই ফিরবো। সে এই কারণেই সে আমার পথ চেয়ে বসে আছে। তাকে আমি কি করে এভাবে এভাবে বিপদের মুখে পড়তে দেব? কিছুতেই বিপদের মুখে পড়তে দেব না। এরপরে দেখা যাবে বলরামকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে পরশুরাম। ঠিক সে যেখানকার ঠিকানা পেয়েছে সেখানে পৌঁছে যায়। এরপরে আস্তে আস্তে উপরে গিয়ে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। এরপরে দেখা যাবে তখনই এদিকে বিজিত আয়ুষীকে বলছে, তোকে আমি একদম কেটে টুকরো টুকরো করে দেব। তোকে বারবার বলছি আমার আমার কথা শুনে চল। আমি যেভাবে চলতে বলবো সেভাবে চল, সেভাবে থাক, তবে তোকে কোনো কষ্ট পেতে হবে না। কিন্তু তুই তুই আমার কথা একদম শুনছিস না। তখন এ কথা শুনে দেখা যাবে আয়েশি বলতে থাকে, আমি মরে যাব, তারপরেও তোর মতো শয়তানের কথা শুনে চলবো না। তোকে আমি কিছুতে আর বিশ্বাস করতে পারছি না। তুই আমার জীবনটা একদম শেষ করে দিয়েছিস। কি চাস বল? কি চাস? তুই এভাবে আমার জীবনটা কেন শেষ করলি? তখনই দেখা যাবে বিজিত আয়ুষীর গলা টিপে ধরে আর বলতে থাকে, আমি কি করেছি? আমি কেন তোর জীবনটা শেষ করতে চাই জানিস? তোর জীবনটা শেষ করতে আমার আমার 2 মিনিটও সময় লাগবে না। শুধুমাত্র তোর ড্যাডের জন্য তোকে এখন আমি বাঁচিয়ে রেখেছি, কারণ তোর ড্যাড সবটাই জানে। তোর ড্যাড নিজের ইচ্ছায় তোকে আমার কাছে দিয়েছে। এরপরেও যদি তুই আমাকে আমাকে না মেনে নিতে পারিস, সেটা তোর ব্যর্থতা, আমার কিছুই নয়। এই কথা শুনে দেখা যাবে আয়ুষী আকাশ থেকে পড়ে। আয়ুষী বলতে থাকে, কি বলছো এসব? আমার ড্যাডি সবকিছু জানে মানে? তখনই দেখা যাবে আয়ুষী বলতে থাকে, সত্যি যদি ড্যাডি এসবের সঙ্গে জড়িত থাকে তবে আমি ড্যাডিকে কখনো ক্ষমা করব না, কখনো না। উনি উনি জেনে বুঝে আমাকে নরকের মধ্যে ঠেলে দিয়েছে, যাকে আমি এতটা শ্রদ্ধা করি, যে বাবাকে আমি নিজের মাথায় করে রাখি। বাবা যেটা বলে আমি সেটাই শুনি। সে বাবা আজকে আমাকে এই নরক সজ্জায় ফেলে দিয়েছে, তবে আমি কখনোই ড্যাডিকে ক্ষমা করতে পারবো না। তখনই বিজিত বলে, তোদের ফ্যামিলি ড্রামা তোরা বুঝে নিস, আমাকে এসবের মধ্যে টানবি না। আর হ্যাঁ, আমি যা বলছি সেটা মেনে চলতে পারলে এখানে থাকতে পারবি, তা না হলে এখানে এখানে তোর লাশ পড়ে যাবে। আমি তোকে মারতে দুবারও ভাববো না। এ কথা শুনে দেখা যাবে তখনই আয়ুষী বলতে থাকে, তুমি তুমি ঠিক করছো না বিজিত, আমাকে ছেড়ে দাও বলছি। আমি এখানে থাকতে চাই না, আমাকে যেতে দাও। তখনই এ কথা শুনে দেখা যাবে বিজিত বলে, তোকে তো এখান থেকে যেতে দেওয়ার কারণে নিয়ে আসিনি, এখান থেকে কোনোভাবে যেতে পারবি না। আর তুই বলেছিলি কোন অধিকারে তোকে আমি আটকাচ্ছি, কিন্তু এখন তো তোর প্রতি আমার অধিকার আছে। তোকে আমি বিয়ে করেছি, তোর সিঁথিতে সিঁদুর দিয়েছি, তবে তবে আর কোন অধিকার চাই তোর? তখনই আয়ুষী বলে, এই সিঁদুর পরাকে বিয়ে বলে না। তুমি তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু এই সিঁদুরের মূল্য তোমার কাছে একটুও নেই। যদি থাকতো তবে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারতে না। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে তখনই বিজিত বলে, আমি আমি তোর সঙ্গে এরকমই ব্যবহার করব। আমার যেমন ইচ্ছে আমি তেমন ব্যবহার করব। তোর থাকলে ইচ্ছে করলে থাক, না থাকলে বল, তোকে আমি এখানেই শেষ করে দিই। তখনই আয়ুষী বলে, আমাকে মেরে ফেলো, আমি মরে গেলে তাও ভালো, কিন্তু এই জীবন আমি আর সহ্য করতে পারছি না। ঠিক তখনই দেখা যাবে প্রাচীর টপকে এসে বিজিতের মাথায় রিভলভার ধরে সে পরশুরাম। আর বলরাম আয়েশিকে নিজের কাছে নিয়ে নেয় আর বলতে থাকে, আয়েশি একদম এদিকে আসবে না, তুমি আমার পিছনে লুকিয়ে থাকো। এরপরে দেখা যাবে তখনই বিজিত বলে, কে আপনি? আর আপনারা এরকম করে আমাকে কেন ধরছেন? তখনই পরশুরাম বলে ওঠে, আমাকে চিনতে পারবি না, কিন্তু কিন্তু তোদের অন্তিম দিন ঘনিয়ে এসেছে। তোদের অনেকদিন ছাড় দিয়েছি, কিন্তু এবার আর নয়। এবার তোদের ছাড়ার আর কোনো প্রশ্নই ওঠে না। তোরা তোরা যেভাবে পরশুরামকে মেরেছিলি, তোদের এবার ঠিক সেভাবেই মারবো। সেভাবে মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, এসব কি হচ্ছে? এ লোক দুটো কে, যারা বিজিতকে এভাবে নিয়ে যাচ্ছে? আমাকে সঙ্গে যেতেই হবে। এরপরে দেখা যাবে এ কথা বলে তখনই পিছু পিছু করতে থাকে আয়ুষী পরশুরাম, বলরাম ও বিজিতের পিছু করতে থাকে। এরপরে দেখা যাবে একটি একটি রুমের মধ্যে বিজিতকে নিয়ে গিয়ে পরশুরাম নিজের মুখোশ খুলে ফেলে আর বলতে থাকে, চিনতে পারছিস আমাকে? তখন এই কথা শুনে বিজিত ভয় পেয়ে যায়। বিজিত বলতে থাকে, তুমি কি করে বেঁচে থাকতে পারো? এটা কোনোভাবে সম্ভব না। তোমাকে আমি নিজের হাতে মেরেছি, নিজের হাতে মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। তবে তবে কি করে তুমি এখানে আসতে পারো বলো তো? তখনই এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আমাকে আমাকে মারা এতটাও সহজ নয়।
আমাকে যদি ভগবান বাঁচিয়ে রাখে তোদের মতো চেলাচামুন্ডা আমার কোনো কিচ্ছু করতে পারবে না। তোরা তোরা কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পেরেছিস আর ভবিষ্যতেও কখনো আমার বিশ্বাস তোরা কিচ্ছু করতে পারবি না। এরপরে দেখা যাবে এ কথা শুনে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, তুই আমার আমার আস্তানায় ঢুকেছিস, সেখান থেকে বেরোনো আর সম্ভব না। ওইবার তোকে মারতে পারিনি, কিন্তু এবার এবার আর তুই বাঁচতে পারবি না, এখানেই তোকে শেষ করে দেব। তখনই বলরাম হাসতে থাকে আর বলতে থাকে, ও একা আসেনি, তুই ভুলে যাচ্ছিস। আর এখানে তোর কোনো ক্ষমতাই কাজ করবে না। এখানে এখানে যা করবো শুধুমাত্র আমরা। তোকে তোকে এখানে যদি মেরে পুঁতে দিই, তোর কোনো কোনো কেউ খোঁজার লোক থাকবে না, কারণ আয়ুষীকে আমরা চিনি, আয়ুষী এখন আমাদের দলেই থাকবে। তখনই আয়ুষী বলে, জিজু তুমি এসেছো, এই পশুটা আমাকে এখানে আটকে রেখেছিল, বিশ্বাস করো। আমি আমি আর ওর ওর হয়ে কোনো কথা বলবো না। ও ও আমাকে আটকে রেখেছিল, এখানে আটকে রেখে আমাকে অনেক অত্যাচার করেছে। আর ড্যাডিও এসবের সঙ্গে যুক্ত। ও নিজের মুখে আমাকে সে বলেছে যে ড্যাডি নাকি আমাকে এখানে পাঠিয়েছে, ড্যাডি সবটা জানে। তাই তো ড্যাডি কখনো সময় আমাকে খোঁজার চেষ্টা করেনি। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ আয়ুষী, ও ঠিক বলেছে, তোমার ড্যাডি সবকিছুর মূলে, তোমার ড্যাডি হচ্ছে আসল আসল নাটের গুরু। এরপরে দেখা যাবে আয়ুষী বলে, জিজু তুমি তুমি বেঁচে আছো, তোমাকে কে বাঁচালো? এভাবে এভাবে তোমাকে ওরা মেরে ফেলে দিয়েছিল, আমি ওখানেই ছিলাম, আমাকে ওরা সঙ্গে রেখেছিল। আমি আমি তোমাকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে তোমাকে এভাবে বাঁচালো কে? তুমি ওখান থেকে বাঁচলে কি করে? তোমাকে তো গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। তখনই পরশুরাম বলে, সে অনেক কাহিনী, আমি তোমাকে পরে সবটা বলবো আয়ুষী, এখন না হয় ওই তোমাকে নাই বা বলি এসব, এখন আমাকে একটু বিজিতের সঙ্গে পরামর্শ করতে দাও। ওকে তো অনেক অনেক দিন থেকে খুঁজছি, অনেক অনেক অন্যায় করেছি, এবার সেগুলো না হয় শাস্তি দিই। এরপরে দেখা যাবে এ কথা শুনে আয়ুষীকে বলরাম বলতে থাকে, আপনারা দয়া করে একটু দূরে যান। আমরা আমরা চাইবো যে আপনি যেন এবারের মতো আর কোনো ভুল না করেন, কারণ কারণ বিজিতের মতো ছেলেরা ওরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। ওরা শুধু টাকাকে ভালোবাসে, ওরা টাকা পেলে সবকিছু পেয়ে যায়। প্লিজ তুমি তুমি বোঝার চেষ্টা করো, আর কখনো এর মতো ছেলেকে বিশ্বাস করো না। এর মতো ছেলেকে বিশ্বাস করলে তোমার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে, জীবনটা একদম শেষ হয়ে যাবে। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে দেখা যাবে বিজিত বলতে থাকে, আয়ুষী তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি তোমার স্বামী। তুমি তুমি একদম ভুলে যাবে না, আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। তখনই আয়ুষী বলে, আমি আমি এটা মানি না, তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছো, কিন্তু বাট ওটা তো সিঁদুর নয়, ওটা কিছুতেই সিঁদুর হতে পারে না, সিঁদুর ওভাবে পরায় না, সিঁদুর পরানোর একটা নিয়ম আছে, একটা রীতি আছে। কিন্তু সেদিন তুমি আমাকে বিয়ে করোনি, সেদিন তুমি একটা নোংরা খেলা খেলেছিলে, সেই খেলাটাই তুমি হেরে গিয়েছিলে। তখন এ কথা শুনে দেখা যাবে বিজিত বলতে থাকে, সেদিন তো আমি তোমাকে বিয়ে করতে এসেছিলাম আয়ুষী, কিন্তু তোমার জামাইবাবুই তো আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিল, আমাদের বিয়েতে অনেক বড় একটা সিক্রেট করেছিল। এরপরে দেখা যাবে তখনই এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, আমার জামাইবাবু একদম ঠিক বলেছে, ঠিক করেছে, কারণ কারণ তোমার মতো ক্রিমিনালের সঙ্গে আমি জীবন কিছুতেই কাটাতে পারবো না, কিছুতেই না। অনেকদিন তো কাটিয়ে দিলাম, এরপরে আর কখনো তোমার মতো ক্রিমিনালের কাছে জীবনযাপন করা সম্ভব না। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই বিজিত বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না আয়ুষী, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি যদি এখন কোনো রকম কোনো অন্যায় করো, তবে সেটার মাসুল তোমাকে গুনতে হবে, এ কথাটা একদম মাথায় রেখে দিও। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, জিজু তুমি কিছু একটা করো, আমাকে এর হাত থেকে বাঁচাও, আমি এর কাছে থাকতে চাই না, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। ও আমাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে নিয়ে চলো। তখনই পরশুরাম বলে, চিন্তা করো না আয়ুষী, তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব, আর ও মুখ থেকেও স্বীকারোক্তি বের করবো যে তটিনী নির্দোষ, তটিনী পরশুরামকে মারেনি। এ কথা শুনে দেখা যাবে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, এই স্বীকারোক্তি তুই কিছুতেই বের করতে পারবি না, আমি কিছুতেই বের করবো না এই স্বীকারোক্তি, আমি কিছুতেই বলবো না যে তটিনী গাঙ্গুলি পরশুরামকে মারেনি, তটিনী গাঙ্গুলি পরশুরামকে মেরেছে। আর আর সেটা সবাই দেখেছে, সবার কাছে প্রমাণ আছে। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, ওটা ওটা অনেক সময় চোখে যা দেখা যায় সেটা সেটা ভেতর থেকে অন্য কিছুও থাকে। সত্যি করে বলো বিজিত, আমাকে বলো যে আয়ুষীকে তুলে এনেছো তুমি, আর তটিনী আমাকে মারেনি, তটিনী আমাকে কিছুতেই মারতে পারে না। সেদিন বুলেটটা ছুঁড়েছিলে তুমি, আর না হইতে বাবিন, তুমি তো ছিলে আমার সঙ্গে, কিন্তু বাবিন কিংবা সৌরভ দুজনের একজন আমাকে শুট করেছিল। আমি কি সত্যি বলছি? এ কথা শুনে দেখা যাবে বিজিত বলতে থাকে, আমি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না।
তখনই দেখা যাবে বিজিতকে কষে থাপ্পড় মারে পরশুরাম আর বলতে থাকে, মুখ খুললে মুখ খোল, আর তা না হলে বুঝতেই পারছিস কি হতে পারে। এরপরে দেখা যাবে তখনই ভয় পেয়ে বিজিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সেদিন সেদিন বাবিনী তোমাকে শুট করেছিল, কিন্তু এই স্বীকারোক্তিটা আমি কোর্টের সামনে কিছুতেই দেব না। যতই চেষ্টা করো না কেন, আমি কিছুতেই এই স্বীকারোক্তি দিতে পারবো না, আমি কিছুতেই দেব না।